বেড়ে খেল বেড়ে খেল। হ্যাঁ, তবে আমি বেড়ে খেলেছি একদম। চৌকাট পেরোলেই যুদ্ধাঙ্গদেহী মোডে চলে যায়। চুমু খাবো নাটা শুধু ইজ নট এ ইনহিবিশন। দরকার ছিল তোমার ইন্ডাস্ট্রিকে পাশে পাওয়ার, কিন্তু তুমি পাওনি। 2026-এ দাঁড়িয়ে মেয়েদের যদি এটা চাইতে হয়, ফোন করে জিজ্ঞেসও করেনি, মানে কিছু কি দরকার চাই, কিছু কি করতে পারি, বা কি হয়েছে, দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বন্ধ করে দিয়েছে। নগ্ন ছবিতে মর্ফ করে আমার মুখ বসানোর মেল এসেছিল, এবং সেটা নিয়ে আমি আর্টিস্ট ফোরামকে জানিয়েছিলাম। যে ধরনের প্রডিউসাররা আমার সাথে এটা করছে তারা নতুনদের তো চিবিয়েই খেয়ে নেয়। মহিলারাই আমার মনে হয় খুবই অসম্মানের পাত্রী হয়ে গেছে সব জায়গায়, সব প্রফেশনে। মহিলা হিসেবে আমার মনে হয় সবচেয়ে বড় চাহিদা। এই বছরের শুরু থেকেই আমরা বুঝে গেছি যে স্বস্তিকা মুখোপাধ্যায় ঠিক কী ধরনের ছবি করছেন। একেবারে মূলধারার ছবি হবে, সিরিজ হবে, মানে গল্প যাই হোক মূলধারার হবে, কিন্তু সেটা স্টিরিওটাইপ ভাঙা। আমার সঙ্গে রয়েছেন আজকে স্বস্তিকা মুখোপাধ্যায়। আমি প্রথম ঠিক নমস্কার, প্রথমেই বলো যে আমি যেটা বললাম সেটা ঠিক কিনা। মানে আমি কালী পটকা থেকে যদি শুরু করি, কি করেছো কালী পটকায়, মানে কি করেছো অসাধারণ। মানে আমি কি বলবো, আমি দেখার পর স্টান্টকেও মানে বিশ্বাস করতে পারছে না দেখে। মানে আমার তো মনে হচ্ছে আমি শ্রীমাকেই দেখছি, আমি স্বস্তিকা দিকে ভুলে গেছিলাম। যাক, আমি খুবই খুশি হলাম এটা শুনে যে আমাকে কোথাও দেখা যায়নি, শ্রীমাকেই দেখা গেছে। ওটাই আমার মনে হয় আমার লক্ষ্য থাকে সবসময় যখন অভিনয় করি, যে আমাকে যেন কেউ খুঁজে না পায়, চরিত্রটাকে যেন খুঁজে পায়। সো ইয়া। কেমন ফিডব্যাক পাচ্ছ বলো? এটা তো আমি বললাম তোমাকে। হ্যাভক ফিডব্যাক। অনেকেই হয়তো ভেবেছিল যে খারাপ কথা বা গালাগালটা নিয়ে একটা বিষয় হবে, কিন্তু ওটা 5-10 মিনিটের পরে আর ওটা আলাদা করে মনে হয় না। ওই পরিবেশটায় ঢুকে গেলে, ঢুকতে যতটুকুনি সময় লাগে, ঢুকে গেলে আর তখন ওটা অসুবিধে মনে হয়নি। আর এতই পারফরমেন্স ড্রিভেন একটা চরিত্র ছিল না, প্রত্যেকে অসাধারণ। মানে খেলার মাঠ পুরো মাঠের পর মাঠ। তো আমি তো একদম মানে হয় না, ছোটবেলায় বাবা কাকাদের শুনতাম যে পাড়ায় ম্যাচ ট্যাচ হলে বলতো যে বেড়ে খেল বেড়ে খেল। হ্যাঁ, তো আমি বেড়ে খেলেছি একদম। এরপর আসছে প্রমোটার বৌদি, এটাও তো মনে হচ্ছে বেড়েই খেলেছো। হ্যাঁ, এটাও ওরকম, মানে দিয়ে দিয়েছিল ব্যাট বল, হ্যাঁ, উইকেট টিকেট সব দিয়ে দিয়েছে যে তুমি নিজের মতন করে ব্যবহার করে নাও। ফুল অন হিরো, এন্ট্রি থেকে শুরু করে সবকিছু হেভি হিরো মার্কা। ওই পা দেবো ধুলো উড়বে, পায়রা উড়ে যাবে ওরকম। আর প্রচুর পাঞ্চ লাইনস আছে। আচ্ছা, ওই মিঠুনদার মতন ডায়লগ আছে। আর রনিদা তো অফকোর্স এই ছবিটাতে রজতাভ দত্ত ভিলেন, ওনার সঙ্গে প্রচুর টক্করবাজির সিন আছে, মানে চ্যালেঞ্জ নিবিনা এসব আছে অনেক। তো আমার খুব মজা হয়েছিল পরে। এখানে আমি দেখছিলাম যে একদিকে যেমন ওনাকে বাইরে একটা দেখানো হচ্ছে যে প্রমোটার বৌদি ভীষণ রাফ অ্যান্ড টাফ, আবার বাড়িতে একটা ছোট ক্লিপিংস দেখছিলাম যেখানে ছোটবেলার খেলনা বার করছে। খুবই তখন বোঝা যাচ্ছে মানে মহিলা খুবই সফট এবং ইমোশনাল। স্বস্তিকা দিও তো সেরকম, বাইরে খুবই রাফ অ্যান্ড টাফ, এবং আমরা সবাই সেরকম। হ্যাঁ, অলমোস্ট। হ্যাঁ, আমরা তো সবাই সেরকম, যে ঠেকায় পড়লে আমাদের একটা অন্যরকম রূপ বেরোয়, ক্রাইসিসে পড়লে মানুষের যে সাহসটা অর্জন করে লড়াই করতে পারে, আদপে তো পুরো মানুষটাই তো 100% ওরকম হয় না। আমার চরিত্রের নাম শান্তি, শান্তি দে। আচ্ছা, শান্তি দে। তার বরের সঙ্গে তার খুবই একটা সুন্দর সম্পর্ক, অনেক ছোটবেলাকার প্রেম। সে তার স্বামীর কাছে কিন্তু সব থেকে বেশি ভালনারেবল। বাইরে বেরোলেই সে ডাকাবুকো হয়ে যায়, কিন্তু বাড়িতে এলে কিন্তু সে একজনের স্ত্রী, আমার যমজ বাচ্চা আছে, ছেলে আছে, তার মা, মানে দেওর ননদ শ্বশুর, তাদের সঙ্গে তার একটা অন্যরকম রূপ। কিন্তু বাইরের পৃথিবীতে গেলেই সেখানে মানে সেখানে এন্ট্রি মারলেই তো বোঝা যায় যে এটা একটা পুরুষ কেন্দ্রিক সমাজ নয়, মানে পেশাটাও পুরুষ কেন্দ্রিক একদম। মানে আমার যারা ধরো রাইভাল প্রমোটার, তারা তো সবাই পুরুষ। এবার পুরুষদের সামনে গিয়ে যদি আমাকে তাদের সঙ্গে পা মিলিয়ে লড়াই করতে হয়,
So of course then I have to become a warrior. বাড়িতে ওই যুদ্ধাংদেহী মোডটা নিয়ে ফেরে না, বেরোলেই চৌকাট পেরোলেই যুদ্ধাংদেহী মোডে চলে যায়। এই যে তুমি একটা কথা বললে, এই যে পা রাখলাম একটা ধুলো উড়ে গেল, এই যে লং শটে যেভাবে নিচ থেকে লোক এ থেকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ধরা হয় হিরোইজম বোঝানোর জন্য, তো এগুলো সত্যি তো, এগুলো তো হিরোইনদের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো এই দিক থেকে তো আমরা বলতে পারি যে এই ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে বদলাচ্ছে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কারণ প্রমোটার বডিতে তো আমি হিরো। তো বাবা বলতো মলাট পাঠ, আচ্ছা, মলাট রোল, আচ্ছা, মানে বইয়ের যেটা মলাট সেই চরিত্রটাই। সিনেমার নাম প্রমোটার বৌদি, তো আমি প্রমোটার বৌদি, তাহলে মলাট রোল হয়ে গেল আর মলাট রোল হয়ে গেল। হ্যাঁ, কারণ আমি হয়তো মানে যারা ধরো মেইন লিড করে, বা এই যেরকম প্রমোটার বৌদিতে আমি প্রমোটার বৌদি, বা বিজয়াতে আমি বিজয়া, হ্যাঁ, অনেকক্ষণ শুটিং হয় তো, মানে সকালবেলা যাচ্ছি, আমার সবার আগে লাস্টে প্যাক আপ হচ্ছে, তো বাড়িতে এসে যখন আমি খুব ওটা নিয়ে বিরক্ত হতাম বা আর পারছি না, মরে যাচ্ছি, তখন বাবা বলতো যে মলাট পাঠও করবে, পারছি নাও বলবে, দুটো তো একসঙ্গে হবে না, হিরোইন হবে, তাড়াতাড়ি বাড়িও আসবে। সো আমার খুব ভালো লেগেছে বা ভালো লাগছে যে এখন সিনেমার ল্যাঙ্গুয়েজটা তো অনেকটা পাল্টে গেছে, সারা পৃথিবীতেই পাল্টেছে, যুগোপযোগী হতে হবে তোমাকে। এবং এখন ধরো যে মহিলারা ছবির হিরো, তাদের মানে গল্পর অনুযায়ী তাদের চরিত্রগুলোকেও কিন্তু অনেকটা হিরোদের মতন করেই দেখানো হচ্ছে। ইভেন কালীপটকাতেও একদম আমার এন্ট্রি সিন বলো বা মারপিটের সময় যেভাবে আমার মানে দেখানো হয়েছে, দেখেই তো মনে হয় যে ও মা কি বিশাল। মহিলা লিড বিড়ি খেতে খেতে আসছে কোনো সিনেমায় দেখানো হয়েছে বলে আমার তো মনে পড়ে না। তো না, আমার ভালো লাগে যে নতুন পরিচালক বা যারা এখনো উঠতি পরিচালক আমি বলবো, যারা নিজেদের একটা জায়গা করার চেষ্টা করছে, তারা এই ধরনের কাজে যে আমার কথা ভাবে বা তারা আমাকে কাস্ট করতে চায় বা কোনো রকম এক্সপেরিমেন্ট করতে গেলে হয়তো আমার কাছে সেই কাজগুলো আসে, সেটা আমার একটা খুবই ভালো লাগার জায়গা তো বটেই, বাট আই থিঙ্ক ইটস অ্যান অ্যাচিভমেন্ট অলসো, যে মানে আমাকে দেখে আমি যে শ্রীমা হতে পারি, এটা তো প্রথমে ডিরেক্টরকে ভাবতে হবে, তারপরে আমি ভাববো। তো ভাবাটাই খুব অস্বাভাবিক না, আমাকে দেখে কোথা থেকে মনে হয় যে আমি শ্রীমা হতে পারি, বা আমি একটা খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ি, যার একটা মানে বাংলা ভাষাটা একটু অন্যরকম, আনসফিস্টিকেটেড, হ্যাঁ, সে এরকম চ্যালেঞ্জ রিমিনা মার্কা কথাবার্তা বলছে, একটা প্রমোটার রোল নাই, মানে না ভাবাটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সেটা যে হচ্ছে, সেটা আমার মনে হয় যে আমি হয়তো বহু বছর ধরে অনেক রকম যে চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে, অনেক রকম লুকস ট্রাই করতে করতে, বা আমি কখনোই বলবো না যে না আমি অনস্ক্রিন বিড়ি খাবো না, হ্যাঁ, বা আমি অনস্ক্রিন মুখ খারাপ করব না। ইনহিবিশনটা তো শুধু ইন্টিমেট সিন নিয়ে হয় না, ইনহিবিশন অনেক কিছু নিয়ে হতে পারে, যে আমি পাকা চুল দেখাবো না, বা আমি একটা 26-27 বছরের দামড়া ছেলের মা করব না, বা আমি বিড়ি খাবো না, বা আমি গালাগাল দেব না, চুমু খাবো নাটা শুধু ইজ নট আ ইনহিবিশন, দেয়ার আর সো মেনি আদার ইনহিবিশনস ফর অ্যাক্টরস। একদম, অভিনেত্রীদের ক্ষেত্রে তো এগুলো আরোই বেশি হয়, কারণ তুমি যদি একটা চরিত্র দুর্ধর্ষ ফাটিয়ে দাও, তারপর লোকে ভাববে যে নিশ্চয়ই এমনি এত গালাগাল দেয়, সেই জন্যই এত ভালো অভিনয় করতে পেরেছে। এই কানেকশন গুলো লোকেরা করে। হ্যাঁ, সো সেটা থেকে ভেঙে বেরোচ্ছে। তোমার একটা যেটা আফসোস ছিল সেটা অন্তত মিটছে, যে আমাকে এই চরিত্রে লোকে ভাবে না, সেই বিশাল ভাবছে ভাই, ফটাফট ভেবে ফেলছে, আমি খুবই এক্সাইটেড ওটা নিয়ে। আমার এগুলো খুবই আফসোস ছিল যে ইস, আমাকে একটা বস্তির রোল কেউ দিচ্ছে না, হ্যাঁ, আমাকে এরকম একটা রোল কেউ দিচ্ছে না, এটা খুবই কি বলবো, নিম্ন মধ্যবিত্ত থেকেও হয়তো নিম্ন একটা কোনো শ্রেণীর চরিত্র আমাকে কেউ দিচ্ছে না, এখন তো মরণ দিচ্ছে।
এখন ঢেলে দিচ্ছে ঢেলে ঢেলে দিচ্ছে। হয়তো এইটা একটা কারণ হতে পারে, তুমি বলছো যে তোমাকে দেখে হয়তো মনে হয় না, কিন্তু তুমি যখন কোনো বিষয়ে কোনো স্টেটমেন্ট দাও সেগুলো খুব বোল্ড হয়, তাই এটা থেকে হয়তো লোকে বুঝতে পারে যে তোমার মধ্যে একজন বোল্ড মানুষ তো আছেন ডেফিনেটলি, যেটা তোমার সেটা স্টেটমেন্ট। এতদিনে বুঝে গেছে। Absolutely, এক বছর absolutely. ধরে আমি ভাবলাম যে আমি নির্বাসন নিলাম সোশ্যাল মিডিয়া থেকে, তাহলেও মানুষে নিশ্চয়ই সেটা জানবে। এতদিন ধরে দেখেই যাচ্ছে, আর ঠিক মানে তার বাইরে গিয়ে আর কিভাবে ভাববে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে রিসেন্ট টাইমে টলিউডে প্রচুর কিছু হয়েছে এবং যে বিষয়ে তোমাকে কোনো কথা বলতে কোথাও দেখা যায়নি বা কোনো স্টেটমেন্ট দিতে দেখা যায়নি, তাতে তুমি এক জায়গায় বলেছো যে আমার কোনো সমস্যায় আমি কোনো এই ইন্ডাস্ট্রির থেকে হেল্প পাইনি। এরম কি কিছু ঘটনা ঘটেছে যে যখন তুমি দরকার ছিল তোমার ইন্ডাস্ট্রিকে পাশে পাওয়ার, কিন্তু তুমি পাওনি? শিবপুরের সময় তো হয়েছিল, প্রডিউসার যে এত খুবই কি বলবো বিভৎসই কাণ্ড ঘটালেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেরকম থ্রেট মেলস এসেছিল, নগ্ন ছবিতে মর্ফ করে আমার মুখ বসানোর মেল এসেছিল, এবং সেটা নিয়ে আমি আর্টিস্ট ফোরামকে জানিয়েছিলাম। আমি ইম্পার থেকে প্রচুর সাহায্য পেয়েছিলাম, পিয়া দে যিনি হেড ইম্পার, ওখানে গিয়ে আমাকে সব চিঠিপত্র জমা দিতে হয়েছিল, থানায় গিয়ে জিডি করতে হয়েছিল, এফআইআর করতে হয়েছিল। কেউ ফোন করেনি, একটা লোকও ফোন করেনি। এবং মিডিয়াতে আমি তো নিজেই মিডিয়াকে সমস্ত ইমেল পাঠিয়েছিলাম, বিকজ আই থট দ্যাট দিস নিডস টু বি টোল্ড। কারণ যে ধরনের প্রডিউসাররা আমার সাথে এটা করছে তারা নতুনদের তো চিবিয়েই খেয়ে নেবে। বাট কেউ ফোন করেনি, একটা লোকও ফোন করেনি। এবং ওই ছবির যারা কলাকুশলী ছিলেন, হ্যাঁ, রজতাভ দত্ত ছিলেন, খরাজ মুখোপাধ্যায় ছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন, সো নোবডি হ্যাড কল্ড। কেউ ফোন করে জিজ্ঞেসও করেনি, মানে কিছু কি দরকার চাই, কিছু কি করতে পারি, বা কি হয়েছে। দেয়ার ওয়াজ জাস্ট জিরো কমিউনিকেশন ফ্রম এই ঘটনার পর কি তোমার নিজের একটু মানে খারাপ লাগা? একদমই না গো, আমার খারাপ লাগা কিছু হয়নি। আমি এক্সপেক্টও করিনি অ্যাকচুয়ালি, আচ্ছা, যে কেউ কিছু বলবে বা কেউ কিছু করবে। কারণ আমি বা আমার মতন হয়তো এরকম 2-3 জন আছে যারা খুবই নিজের মতন করে কাজ করে। তারা কোনো লবিতে, কোনো মানে এই শিবির ওই শিবির, সি শিবির ডি শিবিরে বিলং করে না। সেই জন্য আমার মনে হয় যে যখন আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে, এবং 4 মাস না 5 মাস পরে আমাকে আর্টিস্ট ফোরাম থেকে কেউ ফোন করে বলেছিল যে ওরা নাকি তখন ইমেলটা চেক করেছে 5 মাস পরে। সো আমার সেই জন্য মনে হয়েছে যে আমার যেটা সমস্যা নয়, আমি তার মধ্যে আমি ঢুকতেও চাই না, আমি তাকে সেটা নিয়ে মন্তব্যও করতে চাই না। কারণ আমার সমস্যার সময় সেটা আমাকে একাই হ্যান্ডেল করতে হয়। সো আমি নিজেরটাই আমি হ্যান্ডেল করতে চাই, কারণ অন্যদেরটা হ্যান্ডেল করার জন্য অনেক লোক আছে। এবং সবসময় যে কথাটা সবাই বলে সেটা তো একটা বলে দিলাম, বা সেটা তো আমি কাজে করে দেখাই না। কারণ আমি বললাম যে কোনো মহিলারই যাই হোক না কেন আমি সেখানে লড়াই করব, দাঁড়াবো, বাট সেটা তো হয় না। And I am not someone who will call anyone for help. Right. I think I have made few contacts. I'm enough for myself. তো আমি যেটুকুনি পারবো সেটুকু আমি নিজে করে নেব। আমি ফোন করে যে কাউকে বলবো যে আমাকে একটু হেল্প করো, I don't think I am that person who will do it. অ্যাবসলিউটলি। একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে রিসেন্ট টাইমে মঞ্চে বিভিন্নভাবে গায়িকাদের বা নায়িকাদের হেনস্থা হতে হচ্ছে। রিজন যাই থাকুক, তাদের হয়তো ওখানে আরও ভালোভাবে বলা যেত, কিন্তু তাদের অন্যভাবে অ্যাপ্রোচটা বদলে গেছে এবং সেগুলো মামলা মোকদ্দমা অবধি চলে যাচ্ছে। এই যে শিল্পীদের অল টুগেদার আমি বলছি একটা সম্মান দেওয়ার জায়গাটা কোথাও নেমে গেছে, এই অবক্ষয়টা কেন হলো, কি মনে হয় তোমার? সব দিক থেকেই অবক্ষয় হয়েছে বলে তোমার মনে হয় না? আমরা হয়তো খুব আমাদেরকে ফোকাস করে রাখি, সেই জন্য আমাদের বিষয়গুলোই বেশি চোখে পড়ে। অন্য পেশার মানুষদের সমস্যাগুলো হয়তো আমাদের চোখে অতটা পড়ে না, কারণ আমরা শুধু আমাদের লোকগুলোই, বা ফেসবুকের এখন যে অ্যালগরিদম, তুমি দেখতে চাও চাই না চাও আসবেই, এসেই যায়, এগুলো তো কিছু করার নেই। ঠিক। বাট নিশ্চয়ই মানে
মহিলারাই আমার মনে হয় খুবই অসম্মানের পাত্রী হয়ে গেছে সব জায়গায়, সব প্রফেশনে। আই ডোন্ট থিঙ্ক, হ্যাঁ আমাদের হয়তো আমরা বেশি আলোর নিচে থাকি বলে আমাদের বিষয়গুলো হয়তো আরো বেশি করে সামনে চলে আসে, কিন্তু লোকেরা কিন্তু একজন মানে মহিলা টিচারকেও কিছু বলতে ছাড়ছে না, রাইটারদেরও বলতে ছাড়ছে না। দেখো আমার জাস্ট মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কেউ ছাড়ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোস্টের নিচেও রবীন্দ্রনাথ ঠাকুরেরও চরিত্র মানে ছাল ছাড়িয়ে নিচ্ছে মানুষে, যে সারা জীবন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর যা করলেন সেটাকে বাদ দিয়ে ওনার 4টে প্রেম নিয়ে মানুষের যা নোংরামো করছে, হাস্যকর না এটা? রবি ঠাকুরকে ছাড়ছে না, সে আমাকে তোমাকে কেন ছাড়বে বলো? তুমি যেটা বললে সেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে সমাজের সব ক্ষেত্রেই মহিলাদের সম্মানহানিটা বেড়ে গেছে, মানে এই অসম্মানটা বেড়ে গেছে। এটা সত্যি, এটা সোশ্যাল মিডিয়া হোক বা চারপাশ দেখেই বোঝা যায় এই বিষয়টা। আমরা শেষ করব, শেষের দিকে আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে বহুবার তোমাকে জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে সামনে ভোট আসছে, কেউ ভোটে দাঁড়ানোর অফার দিচ্ছে না তোমায়? এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বন্ধ করে দিয়েছে দেওয়া, দিয়ে 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 ক্লান্ত হয়ে গেছে। তো আমার তো কোনো উত্তরের পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, তো সেই জন্য বন্ধ করে দিয়েছে দেওয়া। আচ্ছা, যেই সরকার করুক, তোমার এক্সপেকটেশন কি নাগরিক হিসাবে সরকারের কাছে? সেফটি, এটা তো মহিলা হিসেবে আমার মনে হয় সবচেয়ে বড় চাহিদা। এটা যে চাইতে হচ্ছে এটাই খুব আনফর্চুনেট 2026-এ দাঁড়িয়ে মেয়েদের যদি এটা চাইতে হয়। অ্যান্ড ডেফিনেটলি চাইবো যে আমাদের যে সুলভ শৌচালয়গুলো আছে সেগুলো তো আসলে ব্যবহার করা যায় না। আমি মানে আমার প্রফেশন থেকে হয়তো কোনোদিনই কেউ ঢুকে দেখেনি যে ব্যবহার করা যায় কি যায় না, কিন্তু আমি ঢুকেছি। আচ্ছা, আমাদের যত মানে বাইরে বাথরুম যেগুলো আছে, মানে রাস্তাঘাটে যে টয়লেট ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আছে, কিন্তু সেখানে মহিলারা ঢোকার মতন নয়, সেগুলো এতই নোংরা, এতই আনহাইজিনিক, মানে পাশে দাঁড়ালেও মনে হয় ইউটিআই হয়ে যাবে। সো একটু হয়তো এটার প্রতি নজরটা দেওয়া উচিতই, কারণ রাস্তায় বেরোলে ইটস আ কনসিয়াস ডিসিশন, আই থিঙ্ক, মানে আই ক্যান স্পিক ফর আ লট অফ উইমেন, যে আমরা জল খাই না এই ভয়ে যে আমাকে যদি বাথরুম পেয়ে যায়, যদি বাথরুমে যেতে হয়। সো আই ফিল দিস ইজ লাইক মানে দিস ইজ সামথিং দ্যাট আই মিন দ্য গভর্নমেন্ট নিডস টু থিঙ্ক অ্যাবাউট উইমেন। সো এই দুটো তো এখন ডেফিনেটলি মাথায় আসছেই। থ্যাংক ইউ সো মাচ। কালীপটকায় তো দুমদাম ফেটেছে, এবার প্রমোটার বৌদিও গান ফান হাতে নিয়ে চলে এসছে। আমি তো চাই ভাই যে প্লিজ মানুষে দেখুক, এটা খুবই পারিবারিক একটা ছবি। আমি আমার ক্যারিয়ার যে ধরনের ছবি দিয়ে শুরু করেছিলাম, হর্ণা চক্রবর্তী, প্রভাত রায়, বীরেশ চট্টোপাধ্যায়, সুজিত গুহ, যে একটা বড় পরিবার থাকতো ছবির গল্পেতে, এখন তো কেউ থাকে না, বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ দেওর তো ছেড়েই দাও, এখন তো শুধু স্বামী স্ত্রী একটা বাচ্চা ম্যাক্সিমাম হতে পারে। তো এই পরিবারটা অনেক বড় এবং একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, যেটাকে আমরা বলি যে পাড়াপড়শি, পাড়া কালচারটাও আমাদের জীবন থেকে প্রায় উঠেই গেছে। আমরা এখন এমনই সব পাড়াতে আমরা থাকি, বা আমাদের পাড়াগুলো এমন হয়ে গেছে যে বাড়িতে বোম পড়লেও হয়তো পাশের বাড়ির লোক জানবেই না, যে জানলেও কেউ দেখবে না। হ্যাঁ, আগে যেরকম ছিল কি যে বাড়িতে অভিভাবকরা না থাকলেও কিছু হলে জানতাম যে পাড়ার দাদা কাকারা হ্যান্ডেল করে নেবে সিচুয়েশনটা। সো ওই পাড়া ফিলিং, হ্যাঁ, ওই কালচারটা আছে ছবিটাতে। অনুপমের গান আছে, which of course is everyone's favorite all the time. মারপিট আছে, দুঃখ, প্রেম, ভালোবাসা সবই আছে, সবকিছু আছে, ভিলেন আছে, হিরো আছে। সো যদি হল অবধি পৌঁছে যান তাহলে ডেফিনেটলি গ্যারান্টি দিতে পারি যে এনজয় করবেন, ভালো লাগবে, কিন্তু এই কষ্ট করে হল অবধি যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ।